রমেশের মতে গরম যখন চরম হইয়া ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পাইয়া প্রাণ পাখি খাঁচা ছাড়ি খাঁচা হারি করিতে থাকে, বিকালে তখন গড়ের মাঠের কার্জন পার্কে গিয়া হাঁ করিয়া হাঁপ ছাড়ায় বাঁচিবার পক্ষে সবচেয়ে প্রশস্ত এবং সহজ উপায়। অতএব তারা কয় বন্ধুতে প্রত্যহ এই প্রশস্ত ও সহজ উপায় অবলম্বন করিত। সেদিনও তারা কার্জন পার্কে গিয়া জমিয়াছিল। রমেশ ঘাসের ওপর উড়ানি বিছাইয়া শুইয়াছিল। যোগেশ একটা মৌরির বিড়ি বারংবার নিবিয়া যাইতেছে দেখিয়া ক্রমেই চটিয়া উঠিতেছিল। সুরেশ এক মনে একখানা বিলেতি ডিটেকটিভ উপন্যাস পড়িতেছিল এবং উমেশ সকৌতুক দূরের এক বেঞ্চের দিকে স্থির চক্ষে তাকাইয়াছিল। সেই বেঞ্চখানার ওপরে দুজনা সাহেব মেম বসিয়াছিল। তার মধ্যে যে সাহেবটি তাকিয়ার মতন মোটা, তার মেমটি বাখারির মতন রোগা, আর যে সাহেবটি বামনের মতো বেটে, তার মেমটি প্রায় জিরাফের মতো ঢ্যাঙা। এমন বিশ্বদৃশ চার চারটি চেহারা এক জায়গায় দেখিতে পাওয়ার সৌভাগ্য বড় দুর্লভ। হঠাৎ পেছন হইতে চেনা গলায় একজন বলিল, ওহে, আমি তো তোমাদের খুঁজে খুঁজে হায়রান হয়ে গেলাম। সবাই তাড়াতাড়ি ফিরিয়া দেখিল পরেশ। অমনি একসঙ্গে প্রশ্ন হইল, কি হে, তুমি না পুরী গিয়েছিলে? কবে ফিরলে হে? জায়গাটি কেমন লাগলো? আর কোথাও গিয়েছিলে নাকি? পরেশ আগে সকলকার মাঝখানে আসিয়া বসিল। তারপর কোচানো উড়ানিখানি খুলিয়া সাবধানে কোলের ওপর রাখিয়া বলিল, ভাই, আমি চতুর্মুখ নই, সুতরাং একসঙ্গে তোমাদের চার চারটি প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবে একে একে বলছি, শোনো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম, আজ সকালে ফিরেছি। জায়গাটা ভালোই লাগলো। দোষের মধ্যে আমাদের কালো রং সেখানকার জল হাওয়ায় ঘোরতর হয়ে ওঠে। পুরী থেকে আমি কোণার্কে গিয়েছিলাম। রমেশ চমকায়া বলিল, অ্যাঁ, কোণার্কে? ও কি, কোণার্কের নামে তুমি এমন চমকে উঠলে কেন? না না, ও কিছু নাই, তুমি যা বলছিলে বলো। সে হবে না, আগে তুমি বলো চমকালে কেন? সে অনেক কথা, তা হোক, তুমি বলো। শুনলে তোমরা বিশ্বাস করবে না। যদি ভালো লাগে আর মাসিক পত্রের ছোট গল্পের মতন চর্বিত চর্বণ না হয়, তাহলে আমরা 19 বার জেল ফেরতা দাগি চোরের কথাও বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু 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 তুমি বড় বেশি ল্যাজ খেলছো রমেশ। অজ্ঞতা বাধ্য হইয়া রমেশ তার কথা শুরু করিল। দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। এই সপ্তাহে আপনারা শুনবেন বাংলা সাহিত্যের আরেকটা নতুন গল্প। বাংলায় একটা লাইন আছে, ভয়ঙ্কর সুন্দর। সত্যি, কিছু জিনিস ভয়ঙ্কর রকম সুন্দর হয়ই বটে। ঠিক যতটা সুন্দর, ঠিক ততটাই ভয়ঙ্কর। অদ্ভুতভাবে খেয়াল করবেন, এই ভয়ঙ্কর সুন্দর জিনিসগুলো আমাদের তীব্রভাবে আকর্ষণ করে, যার আকর্ষণ এড়ানো খুব মুশকিল। আমরা বুঝতে পারি সে বস্তুটি বা সে মানুষটি আমাদের জন্য ক্ষতিকর, তার সৌন্দর্যতাই আমাদের জন্য ভীষণ রকম বিপদ ডেকে আনছে। তবুও তাকে এড়িয়ে আমরা যেতে পারি না। আমাদের জীবনে যখন বিপদ ঘনিয়ে আসে, যখন আর কিছুই করার থাকে না, তখন হয়তো আমরা তাকে এড়াতে পারি। তখন যদিও আর কিছুই করার থাকে না, আপনারা আজকেই এমনই এক ভয়ঙ্কর সুন্দর দেবী মূর্তির গল্প শুনবেন। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত অভিশপ্ত মূর্তি। অনেক দিন আগের কথা। আমরা কয় বন্ধুতে কোণার্ক দেখতে গিয়েছিল। কোণার্কের মন্দিরের কথা তোমরা অনেকেই জানো, সুতরাং আমি আর মন্দিরের কথা বলতে চেষ্টা করব না। কোণার্কের আশেপাশে মাঝে মাঝে দু চারখানি ছোটোখাটো গাঁ আছে। এসব গাঁয়ে লোকজন খুব কম। যারা থাকে তারা হচ্ছে চাষাভুষো ও গয়লা শ্রেণীর। কোণার্ক দেখতে যেদিন আমাদের আসবার কথা,
সেদিন বৈকালে আমরা অমনি একখানি গায়ে ধার দিয়ে বেরিয়ে ফিরছিল। কৌতূহলী চোখে এদিকে ওদিকে তাকাতে তাকাতে আসছি। হঠাৎ একটা গাছতলায় পুতুলের মতো কি একটা নজরে ঠেকল। এগিয়ে গিয়ে দেখি সত্যি এক পাথরের মূর্তি, তার নিচের দিকটা বালিতে পুঁতে গিয়েছে। মূর্তিটি রমণীয়, গড়ন দেখে মনে হলো কোণার্কের সেকেলে শিল্পীদের কেউ এটিকে গড়েছে। কেননা তেমন রূপে ভরা দেহ, হাসি ভরা মুখ, ভাবে ভরা চোখ বড় দেশে কারিগরের কল্পনায় সম্ভব নয়। উড়িষ্যার প্রাচীন শিল্পের এটি একটি জ্বলন্ত নিদর্শন। এই হেন মূর্তি এখানে অযত্নে পড়ে আছে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাই ভাবছি। এমন সময় দেখি অসছন্তি ব্রজবাসী বলে গান গাইতে গাইতে পাশ দিয়েই একজন গায়ে লোক যাচ্ছে। তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, এই পুতুল যে এখানে পড়ে আছে কেন? উড়িষ্যা ভাষায় সে যা বললে তার মর্ম বুঝলুম এই যে গায়ের মধুসূদন শ্রী চন্দনের বাড়িতে এই মূর্তিটি আগে ছিল, কিন্তু সে মরে যাবার পর তার ছেলেরা এটাকে এখানে ফেলে দিয়ে গেছে। ফেলে দিয়ে গেছে কেন রে? অত্যন্ত কুণ্ঠিতভাবে লোকটি বললে, কেন যে সেটা জানে না। তার মুখ দেখে মনে হলো সে যেন কিছু একটা লুকোচ্ছে। আচ্ছা, এই পুতুলের গা থেকে বালিগুলো সরিয়ে ফেল দেখি, বকশিস পাবি। লোকটা কেমন শিউরে ওঠে 3 হাত পিছিয়ে গেল। তারপর দংশনরত সাপের দিকে লোক যেমন করে তাকায় তেমনি ভীরু চোখে মূর্তির দিকে তাকিয়ে বললে, সে পারবো না। খামুখা লোকটা আটকে উঠল কেন? মূর্তিটির দিকে তার পাষাণ নয়ন তুলে সে যেন করুণ হাসি হাসছে। আপন নীরব ভাষায় সে যেন বলছে, আমাকে উদ্ধার করো, এই আসন্ন সমাধি থেকে আমাকে উদ্ধার করো। লোভে আমার মনটা ভরে গেল। অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটিকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি তাহলে আমার বাড়ি আলো হয়ে উঠবে। ফিরে দেখি পেছনে সেই লোকটা আর নেই। হন হন করে তাড়াতাড়ি সে গায়ের দিকে চলে যাচ্ছে। বন্ধুরাও আমাকে ফেলে অনেক দূরে এগিয়ে গেছেন। চেঁচিয়ে ডাকতে সবাই ফের ফিরে এলেন। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে আবার টেনে তুললুম। সেটি একটি নর্তকীর নগ্ন মূর্তি। এতক্ষণ তার আধখানা বালির ভেতরে ঢাকা ছিল বলে তার অপরূপ রূপ ভালো করে বুঝতে পারিনি। এখন তার সবটা দেখতে পেয়ে আমাদের চোখে যেন তাক লেগে গেল। কি সুন্দর তার দাঁড়াবার ভঙ্গি, কি অপূর্ব তার হাতে পায়ে শ্রীচাঁদ। আর পাথরের মূর্তি যে এতটা জীবন্ত হতে পারে আমি তা জানতুম না। মনে হলো শিল্পী আরেকটু চেষ্টা করলে এর মৌনব্রত ভঙ্গ হয়ে যেত। ভেবেছিল মূর্তিটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গায়ের লোকে নিশ্চয়ই উড়িয়া ভাষায় যৎপরনাস্তি রুদ্ররস প্রকাশ করবে, কিন্তু আশ্চর্য এই যে কেউ টু শব্দটি পর্যন্ত করলে না। সন্ধ্যার পর আমরা কোণার্কের কালো দেউলের কালো ছায়ার ভেতর থেকে বেরিয়ে সীমাহীন বালুকা সাগরের তীরে এসে দাঁড়ালুম। আমরা 4খানা গরুর গাড়ি ভাড়া করেছিল। অন্য 3খানা গাড়িতে 2 জন করে লোক উঠল, কিন্তু আমার গাড়িতে সেই মূর্তিটি ছিল বলে আমি ছাড়া আর কারুর জায়গা হলো না। অস্পষ্ট চঞ্চালকে ঘুমন্ত সে অনন্ত বালুপ্রান্তরকে চাকার শব্দে জাগ্রত করে গরুর গাড়িগুলো ঢিমিয়ে ঢিমিয়ে চলতে লাগলো। উপরে আকাশ, নিচে সেই ধুধু মরুভূমি, চারিদিকে আর কিছুই নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ঘুরে দেহ মন যেমন এলিয়ে পড়েছিল, আস্তে আস্তে গাড়ির ভেতরে দেহটাকে ছড়িয়ে দিলুম। আর আমার পাশেই নর্তকীর সেই পাষাণ মূর্তিটি স্তব্ধ মৃতদেহের মতন আড়ষ্ট হয়ে পড়ে রইল। ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখলুম।
সে পাষাণী নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে। টানা টানা বিদ্যুৎ ভরা চোখ তুলে আমাকে দেখতে পেয়ে কুণ্ডদন্তে অধর চেপে সে ফিক করে হেসে ফেললে। তারপর সামনের দিকে ধীরে ধীরে তার দুহাত বাড়িয়ে দিলে আমাকে ধরবার জন্য। সে জীবন্ত পাষাণের স্পর্শ থেকে তাড়াতাড়ি যেমন সরে আসতে যাব, অমনি চট করে ঘুম ভেঙে গেল। চোখ কুচলে উঠে বসে দেখি পাথরের প্রতিমূর্তিটা গাড়ির ভেতরে পাতলা অন্ধকারে আবছায়ার মতো দেখা যাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় সে মূর্তি যেন এক ঘুমন্ত মানুষের। বাইরে মরার মতন হলদে আধখানা চাঁদ এক রাশ এলোমেলো কালো মেঘের ওপরে স্তম্ভিত হয়ে আছে। গভীর রাত্রি অত্যন্ত স্তব্ধ। কেবল খুব দূর থেকে চিরজাগ্রত সমুদ্রের অশ্রান্ত হাহাকার বাতাসের ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ গেল। গাড়ির ভেতরে কে ফুস করে একটা নিঃশ্বাস ফেললে। প্রথমে ভাবলুম আমার ভ্রম, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলুম না, ভ্রম নয়, ভেতর থেকে নিশ্চয়ই কারোর নিঃশ্বাস শোনা যাচ্ছে। গাড়োয়ান ছোড়াটা তখন নেমে গাড়ির আগে আগে হেঁটে চলছিল। প্রতিমূর্তিটার দিকে তাকিয়ে দেখলুম সে তেমনি স্থিরভাবে পড়ে আছে। ঝাঁ করে মনে হলো কোণার্কের সে গেও লোকটার রহস্যপূর্ণ আচরণ। বকশিসের লোভেও সেই মূর্তিটার গায়ে হাত দিতে রাজি হয়নি। এই মূর্তিটাকে নিয়ে কিছু গোলমাল আছে নাকি? নইলে দেখতে যাকে এত সুশ্রী তাকে গাছতলায় অমন করে ফেলে দেওয়া হয়েছিল কেন? নিঃশ্বাস তখন উঠছে পড়ছে। শুধু তাই নয়, গাড়ির ভিতরে বিছানার তলায় খড় বিছানো ছিল। সে খড়গুলো হঠাৎ খড়খড় করে উঠল। কে যেন এপাশ থেকে ওপাশ ফিরে শুলো। আমি ভূত মানি না, কিন্তু তবু কেন জানি না আমার বুকের কাছটা কেমন ছ্যাঁত করে উঠল। গাড়ির ভেতর পানে চাইতে আর ভরসা হলো না। খালি মনে হতে লাগলো যেন কার দুটো পাথরের চোখের থমথমে চাহনি ধারাল ছুরির কনকনে ফলার মতন ক্রমাগত আমার পিঠের ওপর এসে বিনছে আর বিনছে। শেষটা এমনই অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে তিষ্ঠতে পারলুম না। এক লাফে সে গাড়ির থেকে নেমে পড়ে অন্য গাড়িতে গিয়ে উঠলুম। সেখানে আমার দুই বন্ধু শুয়ে ঘুমোচ্ছিলেন। গুতোগুতি করে কোনো গতিকে বাকি রাতটা কাটিয়ে দিলুম। ভোর হলো, প্রান্তর তখনও শেষ হয়নি। নিজের গাড়িতে ফিরে আসতে দেখি আমার বিছানার ওপরে একটা কুকুরছানা কুণ্ডলি পাখি দিব্যি আরামে শুয়ে নিদ্রাসুখ উপভোগ করছে। কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিলুম। ছানাটা কেউ কেউ করে উঠতেই গাড়োয়ান ছোড়া ছুটে এলো। বললে, বাবু মেরো না, ও আমার কুকুর। তোর কুকুর? হ্যাঁ বাবু, ওর মা মরে গেছে, তাই ও আমার সঙ্গে সঙ্গে গাড়িতেই থাকে। বুঝলুম গেল রাত্রে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিলুম, কিন্তু তবু কলকাতায় এসে নর্তকীর সেই প্রতিমূর্তিটিকে আমার বাইরের ঘরের একটি ছোট টেবিলের ওপর দাঁড় করিয়ে দিলুম। আমার স্ত্রী তাকে দেখবার জন্য একদিন বাইরের ঘরে নেমে এলেন। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভঙ্গি ভরে ব্যঙ্গ করে তার দিকে চেয়ে বললে, কালীমুখী দাঁড়াবাড়া ঢং দেখো না, দি ঠাস করে গালে এক চাপড়। রমা মূর্তির গালে সকৌতুকে একটা চড় বসিয়ে দিলে, কিন্তু সেই সঙ্গেই সে আর্তনাদ করে দু পা পিছিয়ে গেল। আমি অবাক হয়ে দেখলুম তার মুখ একেবারে পাঙ্গাস হয়ে গেছে। কি হলো রমা, অমন করে উঠলে কেন? আমার হাতে কামড় দিয়েছে। কামড় দিয়েছে? খেপে গেলে নাকি? ওকে চড় মারতে ও যেন আমায় কটাস করে কামড়ে দিলে। বিশ্বাস হচ্ছে না, এই দেখো হাত দিয়ে আমার রক্ত পড়ছে। তাই তো, রমার হাত দিয়ে সত্যিই রক্ত গড়াচ্ছে যে। হতবম্বের মতন মূর্তির দিকে চাইলুম, কিন্তু তখনই বুঝতে পারলুম
আসল ব্যাপারটা কি। নর্তকীর নাকের ডগাটি শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খুঁড়েছে। রমার হাত তার উপর গিয়ে পড়াতে আছড়ে গিয়েছে আর কি। কিন্তু রমা বিশ্বাস করলে না। আমার মুখে সে আগেই শুনেছিল এই মূর্তিকে আমি কি করে কেমন অবস্থায় পেয়েছিল। সে বললে, একে যখন লোকে ফেলে দিয়ে গিয়েছিল তখনই আপদকে ঘাড়ে করে বয়ে তোমার বাড়িতে আনবার কি দরকার ছিল? স্ত্রীলোকের কুসংস্কার। আমি হেসে বললুম, যাও যাও, আর পাগলামি করতে হবে না, হাতে জল দাও গে। ভয়ে ভয়ে নর্তকীর দিকে তাকাতে তাকাতে রমা ঘর থেকে নীরবে বেরিয়ে গেল। আমিও কিন্তু কেমন ভ্যাবাচাকা খেয়ে নর্তকীর দিকে চেয়ে রইলুম। রূপের গরবে ভরা হাসি মুখে আমার দিকে দুখানি নিটোল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন কার অভিশাপে সে আজ নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ। নইলে ওই মুখের কলহাস্য রোলে এবং ওই চরণের রুনুঝুনু নুপুর নিঙ্কনে এক্ষুনি আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত। বিনোদকে তোমরা সকলেই জানো বোধহয়। এখন তার যে ভয়ানক দশা হয়েছে তার জন্য দায়ীকে জানো? নর্তকীর ওই প্রতিমূর্তিটা। বিনোদ যদি ওই নর্তকীর প্রতিমা না দেখত তাহলে ভালো আঁকিয়ে বলে দেশ বিদেশে আজ তার নাম ছড়িয়ে পড়ত। সে একজন মানুষের মতন মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারোর অজ্ঞাত নেই, কিন্তু তার আসল কারণ খালি আমিই জানি। বিনোদ কলকাতায় থাকতো না। কলকাতায় যখন আসতো তখন আমার বাড়িতেই এসে উঠত। আমি ছিলুম তার সবচেয়ে বড় বন্ধু। সেবারে কলকাতায় এসে দেবদাসীর এই মূর্তিটা দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে পড়ল। উচ্ছ্বসিত স্বরে বললে, রমেশ, এ যে অমূল্য রতন! বন্ধু, তুমি লাখ টাকা পেলেও আজ আমি এত খুশি হতুম না। বিনোদ কাছে দূরে আশপাশ সম্মুখ ও পেছন থেকে নানা রকমে ঘুরে ফিরে প্রতিমূর্তিটাকে দেখলে। তারপর তার গায়ের পরে আপনার হাত রেখে আবার বললে, এ সে অতীতের বিশ্বকর্মার গভীর সাধনার ফল। এ যুগের সাধ্য কি এমন প্রতিমা গড়তে পারে? দেখো বন্ধু, এক পাষাণ দেহে কি অপূর্ব সুষমা, হাতে পায়ের কি বিচিত্র ভঙ্গিমা। আমি যদি সম্রাট হতুম আর এ যদি মানুষ হতো, এর একটি চাহনির জন্যে আমি সাম্রাজ্য বিকিয়ে দিতুম। হায় ঈশ্বর, এ হচ্ছে পাষাণী। একে ভালোবাসলেও প্রতিদানে আমি কিছুই পাবো না। তবু দেখো, এই পাষাণও শিল্পীর হাতের মায়া স্পর্শ পেয়েছে বলে মনে হচ্ছে যেন ওই কঠিন পাথরের আড়ালে প্রাণের লুকানো ধারা চুপি চুপি বয়ে যাচ্ছে। হাত দিলে যেন হাতে তার উত্তাপ পাওয়া যায়। এই বলে বিনোদ সে প্রতিমার গায়ে হাত দিলে, কিন্তু পর মুহূর্তেই বিদ্যুতের হাতের মতো হাতখানা গুটিয়ে নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। আচমকা তার এই ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে বললুম, কি হে, ব্যাপার কি? বিনোদের মুখের দিকে খানিকক্ষণ বাক্য স্ফূর্তি হলো না। তারপর একবার সে মূর্তির দিকে, আরেকবার আমার থেকে ফ্যাল ফ্যাল চোখে চেয়ে আমতামতা করে বললে, এ কি সত্যি? কি সত্যি হে? দেখো রমেশ, এই মূর্তির গায়ে যেমনি হাত রাখলুম অমনি আমার কি মনে হলো জানো? মনে হলো ওর দেহের ভিতর থেকে হৃৎপিণ্ডটা দুপদুপিয়ে নেচে উঠল। আমি উচ্চস্বরে হেসে বললুম, মূর্তিটাকে দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছ। বিনোদ প্রতিমার গায়ে আবার হাত দিয়ে একটু হেসে বললে, তাই বটে, আমারই ভ্রম। কই, এখন তো আর তেমন হচ্ছে না। এই দেহ এখন স্তব্ধ, স্থির, মৃত্যুর মতন শীতল। তারপর থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললে, হায় রে, পাষাণকে কি বাঁচানো যায়? তা যদি পারতুম তাহলে আমরা শিল্পীরা আজ শত শত নিখুঁত আদর্শ মানুষ গড়ে সমস্ত সংসারকে সুন্দর করে তুলতুম। আমার একটা বদ অভ্যাস আছে, রাত অন্তত 1:30-2 না বাজলে সহজে আমার ঘুম হয় না।
প্রথম রাতটা আমি বই টই পড়ে কাটিয়ে দিই। সে রাত্রে যখন পড়া সাঙ্গ করে উঠলুম, ঘড়িতে তখন 2:10 আলো নিভিয়ে শুতে যাচ্ছি। এমন সময় বারান্দায় কার পায়ের শব্দ পেলুম। এত রাতে জেগে কে? একটু আশ্চর্য হয়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বিনোদ। বারান্দার এদিক থেকে ওদিক পর্যন্ত সে অস্থিরভাবে বেরিয়ে বেড়াচ্ছিল। সে রাত্রে গরমটা পড়েছিল কিছু অতিরিক্ত। ভাবলুম গরমে বোধহয় তার ঘুম ভেঙে গেছে, তাই সে বাইরে বাতাস পাবার জন্য বেরিয়ে এসেছে। এই ঠিক করে তাকে আর না জেগে আমি শুয়ে পড়লুম। পরদিন সকালবেলায় বিনোদের সঙ্গে যখন দেখা হলো, বললুম, কি হে, কাল ভালো করে ঘুম হয়নি বুঝি? সে বিস্মিত স্বরে বললে, তুমি জানলে কি করে? আমি বললুম, কাল রাত 2টোর সময় তুমি যখন বারান্দায় এসেছিলে আমি তখন জেগেছিলুম। বিনোদ আমার কাছে সরে এসে খুব মৃদু স্বরে বললে, ভাই, কাল এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। কীরকম? নর্তকীর মূর্তিটার একটা নকল তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখেছিলাম জানো? দেখলুম প্রতিমা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। যদিও তার দেহ যেমন ছিল তেমনি পাথরেরই রইল। এক পা করে আমার কাছে এগিয়ে এসে হাসতে হাসতে সে বললে, তোমার কথা আমি শুনেছি, তুমি আমাকে ভালোবাসতে চাও না? আমি বললুম, হ্যাঁ। তাহলে আমিও তোমাকে ভালোবাসবো, আর কখনো ছাড়বো না। এই বলে সে প্রাণপণে আমাকে আলিঙ্গন করলে। তার সে শক্ত পাথরে হাতের চাপে আমার দম যেন আটকে আসতে লাগলো। আমি জোর করে যেমন তার হাত ছাড়াতে যাব, অমনি ঘুম ভেঙে গেল। তারপর কিছুতেই আর ঘুম আসে না। সে বিদঘুটে স্বপ্নের কথা কোনো মতেই আর ভুলতে পারলুম না। সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথাটা এমনি গরম হয়ে উঠল যে শেষটা ঘর থেকে বেরিয়ে এলুম। কাল সারা রাত অনিদ্রায় কেটেছে। কোণার্কের প্রান্তরে আমি যে স্বপ্ন দেখেছিলুম সেটাও অনেকটা এই ধরনের। আমার বুক কি এক বিপদ ভয়ে গুড়গুড় করে উঠল। তবে কি সত্য সত্যই এই মূর্তিটার ভিতরে অস্বাভাবিক কিছু আছে? একটু উত্তেজিত স্বরে বললুম, বিনোদ, ও ঘরে তুমি আর শোও না। আমার স্বরে চমকে উঠে বিনোদ বললে, কেন বলো দেখি? নিজেকে সামনে নিয়ে বললুম, তুমিও মূর্তিটার কথা বড় বেশি ভাবছো, হয়তো আজও তুমি ওকে আবার স্বপ্নে দেখবে। বিনোদ হাসতে হাসতে বললে, দেখলুমই বা, তাতে হয়েছে কি? স্বপ্ন তো সত্য নয়। তাকে আমি আর কখনো হাসতে দেখিনি। সে হাসি তার শেষ হাসি। তারপর সেই ভয়ঙ্কর রাত্রি, যে রাত্রির কথা আমি জীবনে কখনো ভুলব না। সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একখানা বই পড়ছিলাম। রাত তখন 1টার কাছাকাছি। চারিদিকে স্তব্ধতা যেন থমথম করছে, কোথাও কিছু নেই। হঠাৎ একটা ভারী জিনিস পড়ার শব্দ হলো, সঙ্গে সঙ্গে ভয়ানক এক আর্তনাদ। সে কি চিৎকার! চারিদিকের গভীর নীরবতার মধ্যে সে আর্তনাদ যে আকুলভাবে ঝাঁপ দিয়ে কোথাও থই না পেয়ে কাঁপতে কাঁপতে ডুবে গেল। এক লাফে আমি দাঁড়িয়ে উঠলাম। আমার স্ত্রীও ধর্মড়িয়ে জেগে বিছানায় উঠে সভয়ে বললে, হকি গো, হকি! আবার আর্তনাদ, এবার তো জোরে নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা। হে যে বিনোদের স্বর! আমি আর দাঁড়ালুম না, ঝড়ের মতন বেরিয়ে বাইরের ঘরের দিকে ছুটে গেলুম। বাইরের ঘরে দরজা ঠেলতেই দড়াম করে খুলে গেল। ভিতরে ঘুটঘুট করছে অন্ধকার। মনে হলো সে অন্ধকার হা করে আমাকে গিলতে আসছে। শুনলুম সে অন্ধকারের মধ্য থেকে অতি কষ্টে গেঙ্গিয়ে গেঙ্গিয়ে বিনোদ বলছে, ছাড় ছাড়, ওরে ওরে পিশাচি, ছেড়ে দে ছেড়ে দে। আর কথা বেরোলো না। কেউ যেন তাকে এত জোরে চেপে ধরলে যে তার স্বর একেবারে বন্ধ হয়ে গেল। তোমরা বুঝবে না, সে যে কি এক মহাভয়ে আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়ল।
পারলে তখনই আমি ছুটে পালাতুম, কিন্তু সে শক্তি আমার ছিল না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটির ওপরে আমি দুহাতে ভর দিয়ে বসে পড়লুম। অন্ধকার ঘরের ভিতর কেমন একটা অস্পষ্ট ঝটপটানির শব্দ হতে লাগলো। কেউ যেন কারোর সঙ্গে বোঝাবুঝি করছে, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও মুক্তি লাভ করতে পারছে না। ক্রমে ক্রমে সেই ঝটপটানির শব্দটা থেমে এলো। তারপর সব চুপচাপ। আর একটু তেমনভাবে থাকলেই আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেতুম। কিন্তু বাড়ির যেখানে ছিল সবাই জেগে ওঠে হইচই করতে করতে সে ঘরে ছুটে এলো। আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। আড়ষ্ট চোখে দেখলুম নর্তকী সে প্রতিমূর্তিটা টেবিলের ওপর থেকে মাটিতে উপুর হয়ে শটান পড়ে আছে, আর তার তলায় বিনোদের মৃতদেহ নিথর নিস্পন্দ হয়ে রয়েছে। সবাই মিলে ধরাধরি করে পাথরের সে ভারী মূর্তিটি বিনোদের ওপর থেকে তুলে ফেললুম। বিনোদের বুকে হাত দিয়ে দেখলুম সে বেঁচে আছে। তখনই ডাক্তার ডেকে আনা হলো। সেই মূর্তির চাপে বিনোদের দেহ আষ্টে পৃষ্ঠে থেতলে গিয়েছিল। অনেক কষ্টে সে প্রাণে বাঁচল বটে, কিন্তু তার মাথা একেবারে খারাপ হয়ে গেল। এখন তার কাছে গেলে সে ক্রমাগত বলতে থাকে, পাষাণের স্পর্শে বুক তার পাষাণ হয়ে গেছে। রমেশ চুপ করিল। খানিকক্ষণ শ্রোতারা কেউ কোনো কথা কহিল না। তারপর যোগেশ আপনার নিবন্ত বিড়িতে খুব একটা জোর টান মারিয়া বলিল, সে লক্ষ্মী ছাড়া মূর্তিটার কি হলো? রমেশ বললে, তাকে ভেঙে গুঁড়ো করে ফেলে দিয়েছি। সুরেশ বললে, সেটা নিশ্চয়ই ভৌতিক মূর্তি, নইলে। রমেশ বাধা দিয়ে বললে, না, আমি ভূত মানি না। তাহলে বিনোদের এমন দশা হলো কেন? মূর্তিটা বোধহয় কোনো গতিকে তার ঘাড়ের ওপর পড়ে গিয়েছিল, এর মধ্যে ভৌতিক কি আছে? তবে সেটাকে ভাঙলে কেন? তারই জন্য আমার বন্ধুর অমন অবস্থা হলো সেই রাগে। কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময়ও আরেক কাণ্ড ঘটে। চাকররা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটার উপর ঘা মারছিল, তখন হঠাৎ তার গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে একটা চাকরের কপালে গিয়ে এমনি জোরে লাগে যে সে তখনই অজ্ঞান হয়ে ঘুরে পড়ে যায়। উমেশ কপালে চোখ তুলিয়া বলিল, কি ভয়ানক! তবু তুমি বলতে চাও না এটা ভৌতিক ব্যাপার? রমেশ উঠিয়া দাঁড়ায় বলিল, না, আমি ভূত মানি না। আমাদের এই সপ্তাহের গল্প অভিশপ্ত মূর্তি সমাপ্ত হলো। আশা করছি আপনাদের গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের যদি কোনো গল্প মনে হয় যে এটা অডিও করলে বেশ ভালো হয়, তাহলে অবশ্যই আমাদের মেল করে জানাবেন। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।